দুর্দিনে আকাশটাও যেন হঠাৎ ম্লান হয়ে ওঠে, চেনা পথের মানুষগুলো অচেনা হয়ে দাঁড়ায়। আর দাদা, এই যে 2026 ভোট ভরাডুবি, তারপরেই তোমার পদত্যাগ, মানে এটা কি এই যে ভোট, তারপরে এই যে এত বড় একটা রাজ্যের সরকার থেকে 80টা আসনে নেমে আসা, এটাই কি কারণ? একদমই এটা কারণ নয়। 80টা আসনে আমি যখন তৃণমূল কংগ্রেস করতে শুরু করেছি 2019-এ, তখন তৃণমূল কংগ্রেস 34টা সাংসদ সংখ্যা থেকে 22-এ নেমে এসেছিল। তাহলে আমার উচিত ছিল তখন তোমার যুক্তি মতো বিজেপি করা। সরকার তো ছিল, সরকার ছিল, বিজেপিরও সরকার ছিল, আরো বড় সরকার ছিল, সারা ভারত জুড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল। করিনি। এবং আমি যেখানে ভোট দিই সেখানে বিজেপির সাংসদ ছিল, করিনি। ফলে নেমে আসা উঠে আসা রাজনীতিতে আমি যখন যেদিন থেকে ভেবেছি রাজনীতি করবো, সেদিন থেকে ভেবেছি এটা তো চলবেই। কোনো দল, আমি এখন আমার বয়স কত, 25, আমি আরো 25 বছর রাজনীতি করবো। কোন দলে আমি যাবো যে দলটা 25 বছর আমাকে গভর্নমেন্টে রাখবে? এটা হতে পারে? লটারির টিকিট কাটার মতো। আমি তোমাকে বলছি, 4 মের পর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একজনকেও কর্মীরা পাশে পায়নি। আমাকে শুনতে খারাপ লাগুক, শুনতে কেউ আহত হোক, আমি তার জন্য সরি বলতে পারি, কিন্তু সরি বলেও আমি কথা বলবো যা আমি বলছি তা সজ্ঞানে বলছি। আপনাদের অভিজ্ঞতার সঙ্গে বাস্তবে মিলিয়ে দিন। তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট ওয়ার্কার, বিশেষ করে জেলা মফস্বল, কলকাতা লাগোয়া আমি জানি না, কলকাতা লাগোয়া নেতারা পারফিউম দিয়ে গায়ে রাজনীতি করে, কিন্তু ধুলোবালির গন্ধ আছে এমন যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা গ্রাম বাংলার, মফস্বলের, উত্তরবঙ্গের, মেদিনীপুরের, তাদের মধ্যে কিন্তু জঙ্গলমহলে তাদের কাছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কাউকে 4 মের পর পাশে পাওয়া যায়নি, আইপ্যাককে পাশে পাওয়া যায়নি। এটাই কি একটা কারণ? এটা সবচেয়ে বড় কারণ, এটা সবচেয়ে বড় কারণ। এবং কোনো দায় না নেওয়া, লোককে চমকানো, ধমকানো, সাসপেন্ড করা, শোকজ করা অনেক বড় বড় কথা। এটা অনেক দিন চলে এসছে। আরজি করার সময় আমি পোস্ট করেছিলাম বলে আমাকে ফোন করে বলা হয়েছে পোস্ট ডিলিট করতে, আমি করিনি, এখনো আছে। আজকে তৃণমূল যুব কংগ্রেসের রিজুদা এখন বলছে, রিজুদার মতো, রিজুদা খেটেছে দলের, তোমরা দেখেছো, ওকে তৃণমূল যুব কংগ্রেসের একটা কমিটিতে জায়গা দেয়নি কেন? এই কোন নেতার কোন মেয়ে, কোন ছেলে, কোন শালা সম্বন্ধী, সমস্ত সমস্ত ব্যক্তি গোষ্ঠী, তারা সব যুব কংগ্রেস তৃণমূলে আছে। আমি তো আমার জন্য বলছি না, আমাকে ছাত্রে কি করেছে, কিভাবে কর্নার করেছে তোমরা জানো, তার উত্তর আগামী দিনে রাজনীতির ময়দানে দেখা হবে। কোন রাজনীতির দল থেকে? না, রাজনীতি করতে তুমি কি তোমার হাউস পলিটিক্স মানে রাজ্য টিভিতে কি রাজনীতি নেই তোমার কলিগদের মধ্যে? রাজনীতি করতে হলে দল করতে হবে এমন তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আর যারা বলছি যে বিজেপির হাতে তামাক খাওয়ার জন্য তুমি এসব বলছো, সেটা ভুল কথা। বিজেপি 206, বিজেপি আমাকে নেবে কেন আর আমি অ্যাপ্লিকেশন করবো কেন? 2024 আমি প্রচার করেছি এতগুলো জায়গায় ঘুরে ঘুরে মমতা দির নামে। আমি বলছি মমতা দি আমার কাছে সবসময় শ্রদ্ধেয়, কিন্তু অন্ধ স্নেহ কখনোই সম্মানীয় হতে পারে না। অন্ধ স্নেহ, এবং যাকে মমতাদির বিকল্প আজকের দিন অব্দি তৃণমূল কংগ্রেসে নেই, যাকে বিকল্প বানানোর চেষ্টা করা হয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সজ্ঞানে, তাকে বাংলার মানুষ গ্রহণ করেনি। এবং এই কথাটাকে আমাদের স্বীকার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে হুজ্জতি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, আজানিয়া আছে, আয়াংশ আছে, আরো দিদি আছে, তাদের যে ব্যক্তিগত পরিসর সেটাকে ভায়োলেট যেভাবে করা হচ্ছে, আমি তারও সমানভাবে নিন্দা জানাই। সেটাও কাঙ্ক্ষিত নয়, একেবারে কাঙ্ক্ষিত নয়। আমার বাড়ির সামনে যদি আজকে হাঙ্গামা, আমি কি ওটা ভালোভাবে নেবো না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে গাড়ির কাজ তুলে দিচ্ছে, এটা রাজনীতি হতে পারে না। এখনো অ্যারোগেন্স কিভাবে? আগেও জিত হাত তো থাকবে, কিন্তু কর্মীদের পাশে রাখতো, কর্মীরা পাচ্ছে না। বাড়িতে কর্মীদের ডাকছেন, উল্টো করা উচিত ছিল, কর্মীদের বাড়িতে নেতাকে যাওয়া উচিত ছিল, তার বাড়িতে কর্মীদের ডেকে দিচ্ছেন, ওই জন্য আসছে না। 80টা বিধায়ক, 50টা বিধায়ক অনুপস্থিত বিধানসভার ধর্নায়। কাউন্সিলরদের ডেকেছেন, অনেক কাউন্সিলর যায়নি। দিকে দিকে বিদ্রোহের ঝড়। বিদ্রোহ নয়, এটা আত্মসমীক্ষা, আত্মমন্থনের সময়। এই আত্মমন্থনের সময় যদি মনে করা হয় যে আত্মমন্থন, আত্মসমীক্ষার মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকবে না, তারা একই পলিসি নিয়ে স্ট্যান্ডিং ওভেশন শুধু নেবে লোকের থেকে, স্ট্যান্ডিং ওভেশন, জমিদারি সিস্টেম, চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে ব্রিটিশরা যেরকম 200 বছর পর চলে গেছে, তৃণমূলের ক্ষেত্রে কিন্তু 200 লাগেনি, 15 বছরের মধ্যেই যা ফলাফল হওয়া তাই হয়েছে। এই যে আমরা দেখলাম যে ঋজু দত্ত থেকে শুরু করে কোহিনুদ্দা থেকে শুরু করে যারাই কথা বললেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো, তুমি আগেই পদত্যাগ করে দিয়েছো। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম জাহাঙ্গীর খান ভোটের আগে সরে দাঁড়ালেন, তার এখনো কোনো পারবে না তো। হিম্মত থাকলে জাহাঙ্গীর খানকে আগামী 48 ঘন্টার মধ্যে সাসপেনশন ছেড়ে দিয়ে শোকজ লেটার করুক। এই যে জয়প্রকাশ মজুমদার তৃণমূল ভবনে বসে বলেন, চিবিয়ে চিবিয়ে দলের মুখপাত্র হয়েছেন, বিজেপি থেকে এসেছিলেন, সম্মানীয় মানুষ, অনেক দিনের রাজনীতি, আগে কংগ্রেসও করেছেন। জয়প্রকাশ মজুমদার বা অরূপ চক্রবর্তী, অরূপদা আমার অত্যন্ত কাছের প্রিয় দাদা, কলকাতা কর্পোরেশনের মুখপাত্র এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তারা এই কথাটার এক্সপ্লেনেশন দিক তৃণমূলের সামনে, তোমরা প্রশ্ন করবে।
যে কেন জাহাঙ্গীর খান 48 দলের মুখ পুড়েছে। নির্বাচনের পর এত বড় ভরাডুবির পর দল যদি পাবলিকলি সবচেয়ে বেশি হিউমিলিয়েট হয়, সবচেয়ে বেশি ফেস লস হয়, সেটা হচ্ছে ফলতা উপনির্বাচনে তৃণমূলের মনোনীত প্রার্থী নিজে উইথড্র করছে প্রার্থী পদ। দল বলছে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। তাহলে আমি কেন ফোকাস লেটার তাকে দেবো না? শুধু সে জাহাঙ্গীর খান বলে? তার কি রাজনৈতিক প্রতিভা, কি রাজনৈতিক কন্ট্রিবিউশন আছে তৃণমূলের জন্য? একটা কন্ট্রিবিউশন অবশ্য আছে, অরূপদা দক্ষিণ চব্বিশ পরগনার আগে ছাত্র পরিষদ করতো, অরূপদা আমার সঙ্গে হয়তো একমত হবে। একটা কন্ট্রিবিউশন জাহাঙ্গীর খানের আছে, তৃণমূল কংগ্রেসের পুরোনো দিনের নেতা তমনাশ ঘোষকে ফিজিক্যালি অ্যাসল্ট করে ওই এলাকার লোকের সামনে অপমান করার। এটাই কি তার একমাত্র পুঁজি? এই অপমানটা আমরা কোথাও করিনি বলে আমাদেরকে সকাল ধরানো যায়, আমাদেরকে চমকানো যায়, আমাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া যায়, আমাদেরকে জায়গায় জায়গায় কর্নার করা যায়, রাজনৈতিকভাবে হত্যা করার চেষ্টা করা যায়। কিন্তু জাহাঙ্গীর খানরা দল চালাবে, তাদেরকে কিছু বলা যাবে না। ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদেরকে কিছু বলতে পারবে না। আজকে আমি দলে নেই, আজকে আমি ফ্রি বার্ড। ফ্রি বার্ড হিসেবে এই কোশ্চেনটা আমি দলের মুখপাত্র যারা আছে তাদেরকে বলছি উত্তর দিতে। নেত্রীর পথে তুমি ফ্রিবার্ড বলছো। মমতাদি সবসময় রাজনীতিতে শেখার মতো জায়গা। মমতাদি তার রাজনীতির পাঠশালায় যা আজকে অব্দি শিখেছি মমতাদির থেকেই শিখেছি। বাংলার নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে অত্যন্ত প্রতিভাবান নেতা, অত্যন্ত প্রতিভাবান সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন নেতা, কিন্তু তার যে রাজনৈতিক সিলেবাস, কারিকুলাম, তার মধ্যে মমতাদির চ্যাপ্টার আছে বলে আমি বিশ্বাস করি। এবং এই যে হলো, দল বদল হলো, এবং সেখান থেকে যে তোমার সঙ্গে যে বিজেপির বিভিন্ন তোমার বন্ধু আছে যারা বিজেপিতে, তার সঙ্গে কথা হয়েছে? সিপিএম এর সাথেও কথা হয়েছে, কংগ্রেসের সাথেও কথা হয়েছে। আমি যেদিন পোস্ট করেছিলাম, যেদিন ইস্তফার দাবিপত্র দিয়েছি, আমি তোমাকে ব্রেকিং দিচ্ছি, তোমাদের তাই প্রথম বলছি, কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নয়, তবে শীর্ষ নেতৃত্বের কেন্দ্রের কেন্দ্রের কংগ্রেস যুব বা কংগ্রেস, আমি না তো স্পেসিফিক করবো না তোমাকে, স্বাভাবিকভাবে শীর্ষ জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, এবং দায়িত্ব নিয়ে কথাটা বলছি, রাজ্যের তরফেও হয়েছে ইভেন। ফলে সিপিএম এর তরফে হয়নি বা বিজেপির তরফে হয়নি এটাকে আমি বলছি না, কিন্তু কথা হচ্ছে বিজেপি 206, সে আমাকে নেবে কেন? আর আমি এতদিন বিজেপি বিরোধী রাজনীতি করে বিজেপির কাছে অ্যাপ্লিকেশন লেটার ড্রপ বক্সে ফেলবো কেন? সত্যি কথা বলা মানেই তুমি বিজেপি। তানিয়াদির সাথে কালকে কথা হচ্ছিল ফেসবুকে, তানিয়া ভরদ্বাজ আমাদের প্রেসিডেন্সি সিনিয়র, দিদিমণিকে প্রশ্ন করেছেন, দিদিমণি বলছে মাওবাদী। এই অ্যাটিটিউড থেকে বেরোতে হবে। মমতাদিকে আমি তো এতক্ষণ বললাম যে আমার নেত্রী যা শিখেছি তার থেকেই, কিন্তু ভুলটাকে তো ভুল বলতে হবে। আমি সত্যি কথা বলা মানে আমি বিজেপি, তানিয়াদি একটা প্রশ্ন করা মানে সে মাওবাদী, অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন এঁকেছিল মানে সে সন্ত্রাসবাদী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা বেগিয়ে তুমি কথা বলছো মানে সাসপেন্ড, তুমি এর বিরুদ্ধে মুখ খুলছো মানে তুমি আমার চেয়ে আমার লোক নও। এই যে হারের বোঝাটা বা হারের দায় কাকে করতে চাও? 90% ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 10% আইপ্যাক। কারণ আইপ্যাক দলে ছিল না, আইপ্যাক দলের কেউ নয়, আজকের দিন অব্দি নয়। আইপ্যাককে দলে এনেছিলেন, দলে প্রবেশ করিয়েছিলেন, দলে প্রতিষ্ঠা দিয়েছিলেন যিনি, তারই দায় 90%। সেটা কে, সেটা বাংলার মিডিয়াও জানে, দলও জানে, নেত্রী জানেন বলে আমার বিশ্বাস। তোমার পরবর্তী রাজনৈতিক জীবন কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট না কোথাও? আমি রাজনীতিতে থাকবো, রাজনীতির মানুষ, এতদিন রাজনীতি করেছি, বিশেষ করে আমার দায় আছে উত্তরবঙ্গে যারা আমার সহকর্মী, হঠাৎ করে আমি রাজনীতিতে না থাকলে তাদের একটা প্রত্যাশা আছে। আমি আমার কর্মী সমর্থকদের সাথে প্রথমে কথা বলবো, এবং দেখুন আমি তো বড় নেতা নই, আই এম একদম গ্রাসরুট ওয়ার্কার, ছোট্ট নেতা বা কর্মী। আমার যারা সহকর্মী তাদের সঙ্গে কথা বলি, আগামী দিনে আমি রাজনীতির পথ ঠিক করব। তবে আমি রাজনীতিতে থাকবো, এবং যে অসম্মান 2023-এর পরবর্তী সময় থেকে আমি আমার পুরনো দল থেকে যে যন্ত্রণা পেয়েছি, তা সবকিছু আমি ভুলে যাব। আমি তার কোনো প্রতিশোধের জায়গায় বা প্রতিরোধের জায়গায় যাব না। তবে অন্যায়ের প্রতিবাদ যেন রাজনীতির জীবনের শেষ দিন পর্যন্ত করতে পারি, এইটা প্রার্থনা থাকবে।